আচ্ছা, আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে জিন ট্যাগিং। জিন ট্যাগের ডেফিনেশন হচ্ছে আইডেন্টিফিকেশন অফ এক্সিস্টিং ডিএনএ or introduction of new DNA that can function as a tag or a label for the gene of interest. তার মানে কি? তার মানে হচ্ছে এটা ধরে নিচ্ছি একটা জিন which is nothing but a fragment of DNA. এই ডিএনএটাকে যদি আমি ফলো করতে চাই বা এই ডিএনএটাকে ইউজ করে আমি বাকি জিনোমটার ব্যাপারে কোনো খবর নিতে চাই, কিংবা এই ডিএনএটার থেকে যে প্রোটিনটা তৈরি হচ্ছে সেই প্রোটিনটার আমি খবর নিতে চাই, বা প্রোটিনটা কোথায় যাচ্ছে, কোথায় লোকালাইজ করছে, প্রোটিনটা কতটা অ্যামাউন্টে তৈরি হচ্ছে, বিভিন্ন রকম আমি যদি ডেটা জানতে চাই, তাহলে আমার এমন একটা কিছু দরকার যেটা আমাকে হেল্প করবে এই ডিএনএ ফ্র্যাগমেন্ট কিংবা এই প্রোটিন ফ্র্যাগমেন্টটাকে আইডেন্টিফাই করবার জন্য। তাহলে সেই ডিএনএ ফ্র্যাগমেন্ট বা প্রোটিন ফ্র্যাগমেন্টটা আমি আইডেন্টিফাই করব কি করে? না, সিম্পলি তার আগে আমি একটা ট্যাগ কিংবা লেবেল লাগিয়ে দেব। যেরকম মানে খুব সিম্পল কথায় আমি যেরকম একটা পেজের মধ্যে অনেক সময় বুকমার্ক করে রাখি, যে এইটা বুকমার্ক করে রাখলে আমি পরে গিয়ে খুললে আমি জানি ওই পেজটাই খুলে যাবে। তাহলে সেটা বেসিক্যালি একটা লেবেল করে রাখা যে এখানে এটা আছে। এটাও সিমিলারলি তাই, একটা ডিএনএকে ধরে তার আগে একটা ট্যাগ বসিয়ে দেওয়া, যাতে আমি এই ডিএনএ ফ্র্যাগমেন্টটাকে ফলো করতে পারি, কিংবা এই ডিএনএটার ব্যাপারে আমি কোনো খবরাখবর এই ডিএনএটাকে ইউজ করে, এই ফ্র্যাগমেন্টটাকে ইউজ করে বাকি পুরো লেন্থ অফ দ্য জিনোমের ব্যাপারে কোনো না কোনো খবর জানতে পারি। তাহলে এই ট্যাগটা যখন আমি ডিএনএর আগে ইউজ করছি তখন ওটা ডিএনএ ট্যাগ, আর এটা যখন আমি প্রোটিনের আগে ইউজ করছি এটা প্রোটিন ট্যাগ। আচ্ছা, এই যে ডিএনএ ট্যাগিং এর কথা বলা হচ্ছে, সেই ট্যাগটা কিন্তু দুরকম হতে পারে। একটা হচ্ছে যে ট্যাগটা আমি আর্টিফিশিয়ালি বাইরে থেকে ইনকর্পোরেট করলাম বা ডিএনএ এর সাথে লাগালাম। আর এক রকম ট্যাগ হচ্ছে যে ডিএনএটা পুরোটাই থাকলো, দিস ইজ টোটাল জিনিসটা কিন্তু একদম যেরকম থাকার কথা একটা অর্গানিজমের মধ্যে সেরকম ডিএনএটা আছে, খালি তার কিছু কিছু সিলেক্টেড রিজিয়ন্স আছে ডিএনএ which is serving as a tag। মানে আমি ওটাকে ধরে বা ওটাকে শুধু ওই পার্টিকুলার পোর্শনটাকে যদি আমি অ্যানালাইজ করি, আমি একটা মোটামুটি ফুল জিনোমের ব্যাপারে একটা ডেটা পেয়ে যাচ্ছি, বা ওইটাকে শুধু দেখে আমি বলতে পারি যে এটা এখানে আছে, মানে এটা এই সিম্পল হিসেবটা, এটাকেই বলা হচ্ছে ডিএনএ ট্যাগ। তাহলে ট্যাগ করার কি সুবিধা আছে? ট্যাগ আমাকে সিলেক্ট করতে, আলাদা করে এই ডিএনএটাকে সিলেক্ট করতে আমাকে সাহায্য করবে। ডিএনএ যদি কোথায় লোকালাইজ হচ্ছে, একটা ডিএনএ কিংবা এমআরএনএ ফ্র্যাগমেন্ট যদি যখন নিউক্লিয়াস থেকে বেরিয়ে সাইটোপ্লাজমে আসছে, সে বেরিয়ে কিংবা সেই ডিএনএ যে প্রোটিনটা, সেই প্রোটিনটা যখন নিউক্লিয়াস থেকে বেরিয়ে সাইটোপ্লাজমে আসছে, ধরে নিচ্ছি ওটা একটা এমন প্রোটিন যেটা নিউক্লিয়াস থেকে বেরিয়ে আর রাইবোজোমসে প্রোটিনটা তৈরি হয়, হয়তো ধরে নিচ্ছি ওটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যাবে। তাহলে এই যে ও একটা সেলের থেকে নিউক্লিয়াসে এমআরএনএটা তৈরি হয়ে বাইরে রাইবোজোমসে এসে ওটা প্রোটিন তৈরি হয়ে প্রোটিনটা আলটিমেটলি গিয়ে লোকালাইজ করছে, আমি ধরে নিচ্ছি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে। কিন্তু এই প্রোটিনটা যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে লোকালাইজ করছে সেটা আমাকে জানতে হবে। সেটাকে আমি কি করে ফলো করব? না, তার আগে আমি এটা যদি ট্যাগ বসিয়ে দিই, ওই ট্যাগটাকে আমি ফলো করে করে বলে দিতে পারবো তার মানে এই প্রোটিনটা নিশ্চয়ই নিউক্লিয়াস থেকে বেরিয়ে রাইবোজোমস হয়ে আলটিমেটলি ইআরে গিয়ে লোকালাইজ করছেন। তার মানে আমি ধরে নিতে পারি এটা নিশ্চয়ই একটা ইআর প্রোটিন বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা প্রোটিন। তাহলে এই যে কোথায় লোকালাইজ করছে, সেই ডিএনএ লোকালাইজেশন বা নিউক্লিয়াসের মধ্যেই ধরে নিচ্ছি একটা সেলের ভেতর নিউক্লিয়াস, আমি শুধু নিউক্লিয়াসটা স্টাডি করছি, তার মধ্যে এই পার্টিকুলার ডিএনএ ফ্র্যাগমেন্টটা কোথায় আছে, তাহলে সেটাকে ডিএনএ লোকালাইজেশন সেটা আমি আইডেন্টিফাই করতে পারছি। পপুলেশন অ্যানালিসিস করতে পারছি। আমি এটা যখন পড়াবো তখন আমি বলে দেবো যে পপুলেশন অ্যানালিসিসটা কিভাবে জেনারেলি করা হয়। তারপরে প্রোটিন লোকালাইজেশন, আমি যেরকম বললাম একটা প্রোটিন নিউক্লিয়াস থেকে বেরিয়ে ইআরএ লোকালাইজ করছে, সেটা আমি একটা ট্যাগের মাধ্যমে জেনে নিতে পারছি। সেই প্রোটিনটাকে অ্যানালাইজ করতে পারবো, সেই ডিএনএ অ্যানালিসিস করতে পারবো। তো এই সব জিনিসগুলো কিন্তু আমি একটা ট্যাগের মাধ্যমে করে নিচ্ছি। সিম্পলি মানে আমি যেই ডিএনএ কিংবা প্রোটিন ফ্র্যাগমেন্টের ব্যাপারে কোনো খবর জানতে চাইছি, আমি তার আগে একটা লেবেল বসিয়ে দিচ্ছি, যে আমি লেবেলটাকে দেখে আমি ডিএনএটাকে দেখতে পাচ্ছি না, প্রোটিনটাকেও দেখতে পাচ্ছি না, ডিএনএটা কি বুঝতে পারছি না, প্রোটিনটা কি বুঝতে পারছি না, কিন্তু আমার ট্যাগের ব্যাপারে সব ইনফরমেশন আমার কাছে আছে। তাই আমি ট্যাগটাকে ফলো করে করে ট্যাগটা ওর সাথে জুড়ে দিয়েছি, ট্যাগটাকে ফলো করে করে আমি আইদার জুড়ে দিয়েছি কিংবা এর মধ্যেই আছে, আমি বাকিটার ব্যাপারে ইনফরমেশন পেয়ে যাব শুধু ট্যাগটাকে একমাত্র ফলো করে। তাহলে জিন ট্যাগিং এর কত রকম টাইপস আছে
একটা হচ্ছে মার্কার বেসড জিন ট্যাগিং, একটা হচ্ছে ট্রান্সপোজন ট্যাগিং, একটা হচ্ছে টিডিএনএ ট্যাগিং, একটা হচ্ছে এপিটোপ ট্যাগিং। ঠিক আছে, এই 5 নম্বরটা নয় চললে, এখন ছেড়ে দিলাম আমরা। ঠিক আছে, তাহলে মার্কার বেসড জিন ট্যাগিং, ট্রান্সপোজন ট্যাগিং, টিডিএনএ ট্যাগিং আর এপিটোপ ট্যাগিং। এবার প্রথমটায় চলে আসছি আমি, সেটা হচ্ছে মার্কার বেসড জিন ট্যাগিং। মার্কার বেসড জিন ট্যাগিং হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে সেইটা যেখানে আমি বলছি আমি আলাদা করে কিছু অ্যাড করছি না, কোনো মলিকিউলার ট্যাগ আলাদা করে অ্যাড করছি না। ডিএনএর মধ্যেই আমার কোনো এমন রিজিয়ন্স আছে যেটা আমাকে আমার ট্যাগ হিসেবে আমি ব্যবহার করতে পারি। কীরকম, আমি আগে ডেফিনেশনটা চলে যাচ্ছি। A DNA marker is a DNA sequence which is readily detected and whose inheritance can be easily monitored. It identifies variation in the DNA of a population. আমি যেটা বললাম যে পপুলেশন অ্যানালিসিস আমরা কিভাবে একটা ট্যাগের মাধ্যমে করব সেটা আমরা পড়তে পড়তে বুঝে যাব। আমি ধরে নিচ্ছি একটা ভাইরাস, ঠিক আছে, এই ভাইরাসটার অনেক রকম টাইপস আছে, এটাতেই ক্লিয়ার হয়ে যাবে, একটা এক্সাম্পলেই ক্লিয়ার হয়ে যাবে যে আমরা একটা ট্যাগ দিয়ে কি করে আমরা একটা পপুলেশনের বিভিন্ন রকম অ্যানালিসিস করতে পারছি। ধরে নিচ্ছি এই ভাইরাসের 3 রকম জিনোটাইপ আছে, যেরকম আমরা করোনা ভাইরাসে শুনছি এতগুলো টাইপস আছে, এতগুলো আছে, সেরকম আমি ধরে নিচ্ছি এই ভাইরাসটার 3 রকম টাইপ আছে। সেই টাইপটা কি করে জেনেছে সায়েন্টিস্টরা? সিকোয়েন্স করে জেনেছে, বিভিন্ন রকম সিকোয়েন্স অ্যানালিসিস করে জেনেছে। এবার যখন আমি মাস স্কেলে পপুলেশন করছি তখন হয়তো সব স্যাম্পলসগুলো সিকোয়েন্স করা সম্ভব হচ্ছে না। তাহলে আমি 3খানা জিনোটাইপ কি করে আইডেন্টিফাই করব? আমি ধরে নিচ্ছি এইটা একটা ভাইরাসের জিনোম, এটা একটা ভাইরাসের জিনোম, এটা একটা ভাইরাসের জিনোম, এটা একটা ভাইরাসের জিনোম, এটা আরেকটা ভাইরাসের জিনোম। এবং দেখা যাচ্ছে আমি ধরে নিচ্ছি এই ভাইরাসের যে 3খানা জিনোটাইপ আছে সেটা হচ্ছে এ, বি আর সি। সিকোয়েন্স অ্যানালিসিস করে দেখা গেছে যে এই এ জিনোটাইপে 2খানা রেস্ট্রিকশন সাইট আছে, বি জিনোটাইপে 1খানা রেস্ট্রিকশন সাইট আছে, এখানে এ জিনোটাইপে আবার 2খানা রেস্ট্রিকশন সাইট, বি জিনোটাইপে 1টা রেস্ট্রিকশন সাইট, আর সি জিনোটাইপে ধরে নিচ্ছি 3খানা রেস্ট্রিকশন সাইট আছে। তাহলে এবার আমি এটাকে যদি আমি এখন এটাকে আমি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে ডাইজেস্ট করি, যেটার সাইট এখানে আছে, তাহলে আমি এটা 3টে ফ্র্যাগমেন্ট পাবো, এর 3খানা ফ্র্যাগমেন্ট পাবো, বি এর 2খানা ফ্র্যাগমেন্ট পাবো, কারণ এটা যদি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস যদি এইখানে কেটে দেয় আর এখানে কেটে দেয়, তার মানে আমি এর জন্য 1টা 2টো 3টে ফ্র্যাগমেন্ট পাবো। কোথায় পাবো না, অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিসে। এবার বি কে যদি আমি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে ডাইজেস্ট করি তাহলে সেটা এইখানে কাটবে, তার মানে আমি এই একটা আর এই একটা 2টো ফ্র্যাগমেন্ট পাচ্ছি। কিরকম, কোথায় পাবো না, এই ডিএনএটাকে যদি আমি অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস করি তাহলে আমি এরকম 2খানা ফ্র্যাগমেন্ট পাবো। সিমিলারলি সিতে যেহেতু 3খানা রেস্ট্রিকশন সাইট আছে, সি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে এখানে 3খানা জায়গায় কাট হবে, তাহলে আমি 1 2 3 4খানা ফ্র্যাগমেন্ট পেলাম। তাহলে আমি যখন অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস করব তখন আমি 4খানা ফ্র্যাগমেন্ট পাবো। তাহলে আমি মোটামুটি এটা অ্যানালাইজ করে ফেলেছি যে এ জিনোটাইপে 2খানা রেস্ট্রিকশন আছে সাইট আছে, বিতে 1খানা, সিতে 3খানা রেস্ট্রিকশন সাইট আছে, তার মানে এ আমার 3খানা ফ্র্যাগমেন্ট দেবে, বি 2খানা ফ্র্যাগমেন্ট দেবে, আর সি আমার 4খানা ফ্র্যাগমেন্ট দেবে। এরপরে যখন আমি লার্জ স্কেল পপুলেশন অ্যানালিসিস করছি, তার মানে আমার ধরে নাও 1000খানা স্যাম্পল আছে, তাহলে আমাকে 1000খানা স্যাম্পলে আমাকে 1000খানা স্যাম্পলের সিকোয়েন্স করতে হচ্ছে না। আমি কি করছি, প্রত্যেকটা স্যাম্পল নিচ্ছি, সেটাকে দিয়ে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে ট্রিট করছি, ট্রিট করে জেল চালাচ্ছি, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে ট্রিট করছি, করে জেল চালাচ্ছি। এবার জেলের মধ্যে দেখবো যেটা যেখানে 3খানা ফ্র্যাগমেন্ট নিশ্চয়ই ওটা জিনোটাইপ বি, যেখানে 2খানা ফ্র্যাগমেন্ট নিশ্চয়ই ওটা জিনোটাইপ যেখানে 3খানা ফ্র্যাগমেন্ট নিশ্চয়ই ওটা জিনোটাইপ এ, যেখানে 2খানা ফ্র্যাগমেন্ট নিশ্চয়ই ওটা বি, যেখানে 4খানা ফ্র্যাগমেন্ট ওটা নিশ্চয়ই জিনোটাইপ সি। তাহলে আমি বেশি ডিটেলস সিকোয়েন্সিং অ্যানালিসিসে না গিয়ে আমি একটা মোটামুটি ওই 1000খানা পপুলেশনের মধ্যে কোনটা জিনোটাইপ এ, কোনটা জিনোটাইপ বি, কোনটা জিনোটাইপ সি আমি জেনে যাচ্ছি। তাহলে জানছি কিসের ওপর ডিপেন্ড করে না, এই রেস্ট্রিকশন সাইটগুলোর ওপর ডিপেন্ড করে। তাহলে আমি বলতে পারি যে এই রেস্ট্রিকশন সাইটগুলো আমার ট্যাগ হিসেবে কাজ করছে, যেখানে আমি এই রেস্ট্রিকশন সাইটটাকে ইউজ করে আমি বাকি জিনোমের ব্যাপারে জেনে যাচ্ছি, বাকি জিনোম লেন্থের ব্যাপারে জেনে যাচ্ছি। মানে অ্যাকচুয়ালি একটা সিকোয়েন্স হয়তো করা আছে, কোনো একটা ভাইরাসের জিনোটাইপ এর পুরো সিকোয়েন্স করা আছে, এবার আমি আমার স্যাম্পলটা পুরো সিকোয়েন্স না করে শুধু রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আর ডাইজেস্ট করে দেখলাম এখানে 3খানা ফ্র্যাগমেন্ট এসছে, আমি বলে দিলাম জিনোটাইপ এ। তার মানে আমি ধরে নিচ্ছি যে এই জিনোটাইপ এটা
আগে সিকোয়েন্স করা হয়েছে তার সাথে এটার সিমিলারিটি আছে, তাহলে আমি খুব ইজিলি পুরো পপুলেশন অ্যানালিসিস করে ফেলতে পারছি শুধুমাত্র এটার ওপর, এই ট্যাগটার ওপর বেস করে। এইখানে ট্যাগ হিসেবে কাজ করছে আমার কি না রেস্ট্রিকশন সাইজগুলো। তাহলে এই একটা উপায় যেখানে আমরা বলতে পারি পপুলেশন অ্যানালিসিস করা যায় বাই ইউজিং মলিকিউলার ট্যাগ। আচ্ছা, এই যে প্রসেসটা আমি বললাম যেখানে রেস্ট্রিকশন সাইট দিয়ে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে ডাইজেস্ট করে সেটা জেলে চালানো হচ্ছে, এটা আমরা জানি দিস ইজ দ্য, এই টেকনিকটাকে বলা হয় আরএফএলপি, রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেন্থ পলিমরফিজম। এবং এই পলিমরফিজমগুলো যে ফ্র্যাগমেন্ট লেন্থ পলিমরফিজম, এই পলিমরফিজমগুলো থাকেই বলে তার মানে আমরা বিভিন্ন রকম আলাদা আলাদা করে জিনোটাইপসগুলো আমরা আলাদা জিনোটাইপ পাই, একটা পপুলেশনে আলাদা রকম জিনোটাইপ পাই। তাহলে আমি বলতে পারি যে পপুলেশনের ভেরিয়েশনসগুলো কোথায় আছে, এ ভ্যারিজ ফ্রম বি, বি ভ্যারিজ ফ্রম সি, তাহলে আমি পপুলেশনে বলে দিতে পারি। তাহলে ইন আ পপুলেশন আমি ধরে নিচ্ছি এখানে 1 2 3 4 5খানা স্যাম্পল আছে, সেই স্যাম্পলে একখানা বি আছে, এই একখানা সি আছে, দুটো বি আছে, দুটো এ আছে। তাহলে আমি এখানে পপুলেশন অ্যানালিসিসের মানে এটার ভেরিয়েশনের ফ্রিকোয়েন্সিটাও কিন্তু আমি এখানে ডিটেক্ট করে ফেললাম বাই মিনস অফ আরএফএলপি, যেখানে আমার রেস্ট্রিকশন সাইটসগুলো ট্যাগ হিসেবে ইউজড হলো। সেকেন্ড আর একটা এক্সাম্পল দিচ্ছি এইটারই, জিন ট্যাগিংয়েরই, যেখানে ট্যাগটা আমরা নতুন করে অ্যাড করছি না, যে ডিএনএটা আছে সেই ডিএনএ ফ্র্যাগমেন্টটার মধ্যেই আমি কোনো কোনো সিকোয়েন্সকে ইউজ করছি। এটা হচ্ছে আরেকটা ট্যাগের আরেকটা এক্সাম্পল। এইখানে কি হচ্ছে, এটা ধরে নিচ্ছি আমি একটা ডিএনএ ফ্র্যাগমেন্ট, ঠিক আছে। এই ডিএনএ ফ্র্যাগমেন্টে এই পুরো সিকোয়েন্সটা ধরে নিচ্ছি এই একই জিনিস, ধরে মানে 1 2 3 4 5 ইজ দ্য স্যাম্পল অফ দ্য সেম মেবি ভাইরাস অর মেবি ব্যাকটেরিয়া হোয়াট এভার। এবার দেখছি যখন ওটা সিকোয়েন্সটা আসছে তখন শুধুমাত্র প্রথম 6খানা সিকোয়েন্সে একটা ডিফারেন্স আসছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, যেরকম সিকোয়েন্স নাম্বার 1-এ আমরা দেখছি ATGC ATG, পরেরটায় দেখছি এখানে একটা ডিফারেন্স আছে ATT TAT, পরেরটা দেখছি AGG TAT, পরেরটা দেখছি AGA TG, তাহলে পরেরটা দেখছি ATGA CAT। মানে বেসিক্যালি সব জায়গায় মানে এই পুরো জিনোমটা এগুলো সবই একই ভাইরাসের জিনোম, কিন্তু আমি দেখছি স্পেসিফিক্যালি এই রিজিয়নে এটায় ভেরিয়েশন থাকছে, প্রত্যেকটা স্যাম্পেলের মধ্যে ভেরিয়েশন থাকছে। ধরে নিচ্ছি এগুলো সবই অফ ভাইরাস এ, এগুলো সব হচ্ছে ভাইরাস এর জিনোম, কিন্তু যখন আমি অ্যানালাইজ করছি আমি দেখছি ঠিক এই রিজিয়নটার মধ্যে সব সেম, বাকি পুরো জিনিসটা কনস্ট্যান্ট, খালি এই রিজিয়নটা আমি দেখছি ভেরিয়েশন হয়ে যাচ্ছে। তাহলে আমি এই রিজিয়নটাকে ইউজ করব ফর অ্যাজ আ মলিকিউলার ট্যাগ। মলিকিউলার ট্যাগ কেন? কারণ তার মানে যেহেতু আমি বলে নিচ্ছি এটা এই রিজিয়নটা, এটা 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 ধরে ATGC AT যেখানে আছে এটাকে আমি বলছি টাইপ 1, ATTAT যেখানে আছে সেটাকে আমি ধরে নিচ্ছি টাইপ 2, AGGTA যেখানে আছে সেটাকে ধরে নিচ্ছি টাইপ 3, এটাকে ধরে নিচ্ছি টাইপ 4, আবার এখানে এসে গেছে ATGCAT, সেটা আবার টাইপ 1-এ চলে গেছে। তার মানে এই দুটো হচ্ছে সেম টাইপ। তাহলে আমি শুধুমাত্র এই পলিমরফিক সাইটটার ওপর বেস করে বলে দিতে পারছি যে নিশ্চয়ই এটার আলাদা আলাদা টাইপস আছে। এই পলিমরফিক সাইটগুলো কি করব না, আমি প্রাইমার আলাদা আলাদা ডিজাইন করে সে যেই প্রাইমারটা বসবে, যেখানে PCR অ্যাম্পলিফাই হবে আমি বলে দেবো সেটা। ধরে নিচ্ছি আমি একটা খুব মানে ছোট এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে এটার প্রাইমার একটা আলাদা হবে, এটার কমপ্লিমেন্টারি সিকোয়েন্স হবে, এটার প্রাইমার আলাদা হবে, এটার প্রাইমার আলাদা হবে, এটার প্রাইমার আলাদা হবে, এটার প্রাইমার আলাদা হবে। ধরে নিচ্ছি আমি একটা স্যাম্পল পেয়েছি, আমি কি করলাম ওই স্যাম্পলটা আমি জানতে চাইছি কোন টাইপে বিলং করে। একটা ভাইরাস স্যাম্পল পেয়েছি, আমি জানি ওটা এই ভাইরাস টাইপ, আমি জানতে চাইছি এই ভাইরাসের কোন টাইপটা আছে, এখানে ভাইরাসের টাইপ 1টা আছে, টাইপ 2টা আছে, টাইপ 3টা আছে না টাইপ 4টা আছে। তাহলে আমি কি করব, ভাইরাসের ডিএনএটা আইসোলেট করে নিলাম, যদি এটা ডিএনএ ভাইরাস হয় ডিএনএটা আইসোলেট করে ফেললাম। আইসোলেট করার পরে কি করলাম, আমি এই প্রত্যেকটা প্রাইমার দিয়ে আমি PCR করলাম। তাহলে যদি আমি ধরে নিচ্ছি যে এখানে এই নাম্বার 1 টাইপটা আছে, তাহলে নাম্বার 1 টাইপের আগেনস্টে যে প্রাইমারটা আমি দেব সেই প্রাইমারটা এখানে বসে যাবে এবং PCR-এ আমি একটা ব্যান্ড পাবো, একটা অ্যাম্পলিফিকেশন হবে, এবং সেটা যদি আমি 11 জেলে চালাই সেটা একটা ব্যান্ড পাবো। এবার যদি ওই স্যাম্পলটাকেই, ওটা যেহেতু টাইপ 1, ওই স্যাম্পলটাকে যদি আমি টাইপ 2 এর প্রাইমার ইউজ করি, টাইপ 2 এর প্রাইমার হচ্ছে কমপ্লিমেন্টারি টু এইটা, ওই টাইপ 2 এর প্রাইমার আর এটার সাথে তখন বাইন্ড করবে না, টাইপ 1 এর সাথে আর বাইন্ড করবে না। তাহলে টাইপ 2 এর প্রাইমার দিয়ে যখন আমি PCR করব কোনো ব্যান্ড পাবো না, তাহলে নেগেটিভ। সিমিলারলি টাইপ 3 টাইপ 4
এগুলোর সাথে ব্যান্ড যখন আমি পিসিআর প্রাইমার দিয়ে করব তখন নেগেটিভ পাবো। একমাত্র আমি টাইপ 1-এর প্রাইমার দিয়ে যখন পাবো, টাইপ 1টা এখানে বসবে, যেহেতু এটা কমপ্লিমেন্টারি হচ্ছে, তখন আমি একটা ব্যান্ড পাবো। তাহলে আমি শুধুমাত্র একটা পিসিআর করেই বলে দিতে পারছি যে উইথ ডিফারেন্ট টাইপস অফ প্রাইমার্স বলে দিতে পারছি যে এটা কোন টাইপের ভাইরাস আছে এখানে। তার মানে কি না, আমি এই পলিমরফিক সাইটটাকে অ্যাজ আ মলিকিউলার ট্যাগ ইউজ করছি ফর ডিটেকশন বা ফর অ্যানালিসিস অফ ওয়ান অফ দ্য হোল পপুলেশন। ঠিক আছে, তাহলে এইভাবেই কিন্তু এটা এই প্রত্যেকটা এই মেকানিজমটাকেই বলা হয় মার্কার বেসড জিন ট্যাগিং। তাহলে এখানে এই একটা ডিএনএ ফ্র্যাগমেন্টকে আমি মার্কার কিংবা ট্যাগ হিসেবে ইউজ করছি, ইনহেরেন্টলি এটা। আচ্ছা, এবার আ গুড মলিকিউলার ট্যাগ মাস্ট বি, একটা ট্যাগ যদি ভালো হওয়ার জন্য কি হতে হবে, হাইলি পলিমরফিক। বুঝতেই পারছি শুধুমাত্র এই পোর্শনটাই পলিমরফিক বলে আমি এটার উপর বেস করে ভেরিয়েশনসগুলো ডিটেক্ট করতে পেরেছি। তাহলে যেই ট্যাগটা হবে সেই ট্যাগের একটা সব থেকে বড় গুণ হবে যে ওটা হাইলি পলিমরফিক হতে হবে। এটা কোডমিনেন্ট ইনহেরিটেন্স হতে হবে। কোডমিনেন্ট মানে মা এবং বাবার দুজনেরই ক্যারেক্টার থাকতে হবে এর মধ্যে। তার মানে বেসিক্যালি মা বাবার মধ্যে যে ভেরিয়েশনটা থাকবে, যদি থার্ড বাচ্চার মধ্যে আরো ভেরিয়েশন থাকে কিংবা যে কোনো একটা মা কিংবা বাবাকে রিসেম্বল করে, তাহলে কিন্তু সেরকম সাইট কিন্তু আমরা নিতে পারবো না, কারণ সেই ডেটাটা যেটা জেনারেট করবে দ্যাট ইজ ডিউ টু ডিফারেন্সেস ইন দ্য সেক্স। মায়ের থেকে কিংবা বাবার থেকে পেয়েছি বা ওরকম হলে হবে না, আমাকে এমন একটা জায়গা চুজ করতে হবে উইচ ইজ কোডমিনেন্ট, মা থেকেও থাকবে বাবার থেকেও থাকবে। আচ্ছা, ইজি, ফাস্ট, চিপ টু ডিটেক্ট। তার মানে এই যে আমি যেভাবে বললাম একটা সিম্পল পিসিআর আমি বলে দিলাম যে এখানে কোন টাইপের ভাইরাস আছে, তাহলে এটা খুব ইজি করা, ফাস্ট এবং সব থেকে বড় কথা অনেক বেশি চিপ। এটা যদি এখন সিকোয়েন্সে করতে হতো, এটা পিসিআর করতে হতো, সেটাকে আবার সিকোয়েন্স করতে হতো, মানে সেটা একটা সিকোয়েন্সের মেশিনে চালাতে হতো, একটা যথেষ্ট টাইম কনজিউমিং ব্যাপার। সেখানে শুধুমাত্র একটা পিসিআরে শুধু পুরো ব্যাপারটা আমি জেনে গেলাম। এবং হাই রেজলিউশন উইথ এ লার্জ নাম্বার অফ স্যাম্পল। তার মানে এই যে পলিমরফিক সাইটগুলো আছে সেই সাইটগুলো কিন্তু পার্মানেন্ট হতে হবে। এই পলিমরফিক সাইটগুলো তার মানে হাই রেজলিউশন মানে আমি এখানে স্যাম্পল, এখানে কটা স্যাম্পল নিয়েছি, 1 2 3 4 5খানা স্যাম্পল নিয়েছি। আমি 5খানা স্যাম্পলে যেরকম ডেটা পাচ্ছি, আমি যদি 500খানা বা 5000খানা স্যাম্পল নিই, আমার ডেটাটাও মোটামুটি ওরকম মানে ভেরিয়েশনস আসবে না, মানে দিস উইল বি পার্মানেন্ট। এটা তখন 5000খানা স্যাম্পলেও কিন্তু রেজলিউশন খুব ভালো দেবে। মানে শুধুমাত্র যদি জিনোটাইপ 1 থাকে, জিনোটাইপ 1-এর সাথেই ব্যান্ড দেবে, জিনোটাইপ 2 এর সাথেই ব্যান্ড দেবে। তাহলে ওই জায়গাটা আমাকে এমনই জায়গা সিলেক্ট করতে হবে যেটা আমার কখনো উল্টো পাল্টা, এক গাদা স্যাম্পল নিলাম উল্টো পাল্টা রেজাল্ট দিল, সেরকম যেন না হয়। তাহলে তখন এই 4খানা পয়েন্ট যখন সেই ট্যাগের মধ্যে থাকবে, তখনই আমি বলবো যে যেই ট্যাগ হিসেবে যেই ডিএনএ ফ্র্যাগমেন্টটাকে সিলেক্ট করা হয়েছে, দিস ইজ আ গুড মলিকিউলার ট্যাগ। আচ্ছা, এরপরে চলে আসছি ট্রান্সপোজন ট্যাগিংয়ে। ট্রান্সপোজন ট্যাগিং হচ্ছে আমার সেকেন্ড টাইপের ট্যাগিং। যেরকম ডিএনএ ট্যাগিংটা ছিল যে ওটার মধ্যেই যে ডিএনএ আছে সেই ডিএনএ আমি আলাদা করে কিছু ইনকর্পোরেট করছি না, সিকোয়েন্সের মধ্যে একটা পার্টিকুলার সিকোয়েন্স বা একটা রিজিয়নকে নিয়ে সেটাকে ট্যাগ হিসেবে ইউজ করছি। কিন্তু ট্রান্সপোজন ট্যাগিংটা আলাদা। ট্রান্সপোজন ট্যাগিং হচ্ছে বাইরে থেকে একটা আলাদা ডিএনএ ফ্র্যাগমেন্ট ইনকর্পোরেট করছি উইথ দ্য ডিএনএ দ্যাট আই ওয়ান্ট টু আইসোলেট বা আই ওয়ান্ট টু আইডেন্টিফাই বা আই ওয়ান্ট টু অ্যানালাইজ। বাইরে থেকে একটা ডিএনএ ফ্র্যাগমেন্ট আমি তার সাথে লাগিয়ে দিচ্ছি, সেটাই হচ্ছে ট্রান্সপোজন ট্যাগিং। কেন ট্রান্সপোজন? কারণ আমরা জানি, আমরা ছোটবেলায় আন্ডার গ্র্যাজুয়েটে পড়ে এসেছি, ট্রান্সপোজেবল জেনেটিক এলিমেন্ট হচ্ছে এমন এলিমেন্ট যেটা মোবাইল এলিমেন্ট, সেটা বিভিন্ন জায়গায় কিন্তু এটা যদি একটা ট্রান্সপোজেবল, এটা যদি আমি একটা জিনোম ধরি, এটাকে যদি আমি ট্রান্সপোজেবল জেনেটিক এলিমেন্টটা এর মধ্যে টিজিটা এর মধ্যে দিই, এসিডিসি এলিমেন্ট আছে, অনেক রকম এলিমেন্ট আছে, এটা আমি বেশি ডিসক্রাইব করছি না। কেউ যদি এটা মানে জানতে চায় ট্রান্সপোজনটা কেউ, সে আরেকবার পড়ে নিতে পারে, আন্ডার গ্র্যাজুয়েটসের যে কোনো বই থেকেই পড়ে নিতে পারে। তাহলে এটা হচ্ছে মোবাইল, তার মানে এই ডিএনএ ফ্র্যাগমেন্টটা যদি আমি এখানে দিই, ডিএনএ ফ্র্যাগমেন্টটা এখানে ইনসার্ট করলো, ও ওখান থেকে খুলে এসে আবার এখানে ইনসার্ট হতে পারে, এখান থেকে খুলে এসে আবার এখানে ইনসার্ট হতে পারে। তাহলে দিস আর মোবাইল এলিমেন্টস অ্যান্ড দিস হ্যাজ দ্য ক্যাপাবিলিটি অফ গেটিং ইনসার্টেড ইনটু দ্য ডিএনএ অফ অর্গানিজমস। তাই জন্য এই ট্রান্সপোজনটাকে ইউজ করা হয় অ্যাজ আ ট্যাগ, কারণ আমি এই ট্রান্সপোজনের পুরো সিকোয়েন্সটা জানি। ঠিক আছে, আমি একবার ডেফিনেশনে চলে আসছি, তারপর এক্সপ্লেনেশনে যাচ্ছি।
আচ্ছা, ট্রান্সপোজন ট্যাগিং হচ্ছে জিন ক্লোনিং স্ট্র্যাটেজি দ্যাট রিলাইজ অন দ্য ট্রান্সপোজন টু প্রোভাইড আ ডিএনএ ট্যাগ উইথ আ নোন সিকোয়েন্স. Transposon are mobile elements. Their sequences are used to identify DNA sequence adjacent to the transposable genetic element. আচ্ছা, তার মানে আমি এই ট্রান্সপোজনটার ব্যাপারে জানি, এই ট্রান্সপোজনটার সিকোয়েন্স জানি, সব কিছুই জানি. আমি কি করলাম, এই ট্রান্সপোজনটা ফলোয়িং আ পার্টিকুলার প্রোটোকলগুলো সব দেওয়া থাকে. আমি এই ডিএনএটার ব্যাপারে আমি কিছু জানি না. এখানে একটা সার্কুলার ডিএনএ আছে, সেই সার্কুলার ডিএনএর ব্যাপারে আমি এটা সিকোয়েন্স হোক বা এটার হোয়াট এভার হোক, আমি ধরে নিচ্ছি এটা সিকোয়েন্সটাই জানতে চাইছি, এটার ব্যাপারে জানি না. আমি কি করলাম, এই ট্রান্সপোজেবল জেনেটিক এলিমেন্টটা আমি এর সাথে দিয়ে দিলাম. যে এটা দিলাম, এটা ইনসার্টেড হয়ে গেল ইন দ্য জিনোম. যখন এটা ইনসার্টেড হয়ে গেল ইন দ্য জিনোম, ধরে নিচ্ছে এখানে একটা ইনসার্টেড হলো, এখানে একটা ইনসার্টেড হলো, যেই এটা ইনসার্টেড হলো অ্যাজ এ জিনোম, তখন আমি এই ট্রান্সপোজনটাকে কিন্তু আমি অ্যাজ আ প্রাইমার ইউজ করতে পারি, কারণ আমি এটা সিকোয়েন্স জানি. তাহলে এর আগেনস্টে যদি আমি প্রাইমার একটা ডিজাইন করি, সেটা আমাকে এতটা রিজিয়ন অ্যাম্পলিফাই করবে. তার মানে আমি যখন এটা পিসিআর করি, আমি যদি এই রিজিয়নটার আগেনস্টে প্রাইমার ডিজাইন করি, এটা যদি আমার ফরওয়ার্ড প্রাইমার হয়, তাহলে প্রাইমারটা এখানে বসে আমার কিন্তু এই পুরো রিজিয়নটাকে অ্যাম্পলিফাই করে দেবে. তাহলে আমি বেসিক্যালি এটাকে প্রাইমার হিসেবে ইউজ করে এই পুরো রিজিয়নটাকে অ্যাম্পলিফাই করতে পারবো. এখানে আবার প্রাইমার বসিয়ে এই পুরো রিজিয়নটাকে, এখানে প্রাইমার বসিয়ে এই রিজিয়নটাকে, এরকম বিভিন্ন জায়গায় রিজিয়নটাকে আমি পিসিআর দিয়ে আমি এটা অ্যাম্পলিফাই করে নিতে পারছি. অ্যাম্পলিফাই করে নিয়ে শুধু সেটা অ্যাম্পলিফাই করে নিতে পারছি তা না, অ্যাম্পলিফাই করে সেটা যদি আমি সিকোয়েন্স করি, আমি এই জায়গাটার সিকোয়েন্সের ব্যাপারে জেনে নিতে পারছি. আর আরেকটা জিনিস কি, সেটা হচ্ছে যে শুধু সেটা না, একটা ট্যাগ হিসেবে ইউজ করতে পারি. সেটা হচ্ছে যে ধরে নিচ্ছি এই ডিএনএটা কোথায় যাচ্ছে, নিউক্লিয়াস থেকে ধরে নিচ্ছি এই ডিএনএটা বাই চান্স বেরোচ্ছে, বা ধরে নিচ্ছি এটা একটা ভাইরাল ডিএনএ, এটা যখন একটা সেলকে ইনফেক্ট করছে, এটা ধরে নিচ্ছে এটা সেল, এবং এই ভাইরাল ডিএনএটা যখন সেলের ভেতর ঢুকছে, আমি জানতে চাইছি এই ভাইরাল ডিএনএটা কোথায় যাচ্ছে. তাহলে এই ট্রান্সপোজনটা আছে এখানে, আমি ট্রান্সপোজনটা ইনকর্পোরেট করে দিয়েছি. আমি যদি এই ট্রান্সপোজনটাকে ফলো করি, আমি ট্রান্সপোজনের সিকোয়েন্সটা জানি, আমি ট্রান্সপোজনটাকে যদি ফলো করি, তাহলে আমি এই বেসিক্যালি এই ডিএনএটাকেই ফলো করা হচ্ছে, কারণ এই ডিএনএটার মধ্যে ট্রান্সপোজনটা ইনকর্পোরেটেড আছে. আচ্ছা, এবার যেটা একটা ব্যাপার, সেটা হচ্ছে এই ট্রান্সপোজনটা দিয়ে যে আমি ট্রিট করেছি এটাকে, এটা কি ট্রিট হয়েছে, আদৌ কি ঢুকেছে, এটা আমি জানবো কি করে? এটা জানার একটা খুব বড় পদ্ধতি আছে, ভালো পদ্ধতি আছে, এবং যার জন্য ট্রান্সপোজনটা ইউজ করা হয়. ট্রান্সপোজনটা ধরে নিচ্ছে এটা একটা জিন. ইফ আই কনসিডার দিস অ্যাজ আ জিন, আমি ধরলাম ট্রান্সপোজনটা এখানে ইনসার্টেড হয়ে গেছে. দেখা গেছে ট্রান্সপোজন যখন ইনসার্টেড হয় ইন আ জিন, আইদার সেই জিনের ফাংশনটাকে নষ্ট করে দেয়, মানে জিনটা ঠিকঠাক প্রোটিন তৈরি করতে পারে না, ফাংশন আইদার নষ্ট হয়ে যায়, কিংবা হয়তো এমন একটা জায়গায় ইনসার্টেড হয়েছে সেখানে জিনের ফাংশনটা বেড়ে যায়. তার মানে আইদার দের ইজ আ লস অফ ফাংশন অর দের ইজ আ গেইন অফ ফাংশন. তার মানে যেহেতু এই ডিফারেন্সটা দেখা যায় যে আইদার দের ইজ আ লস অফ ফাংশন অর দের ইজ আ গেইন অফ ফাংশন, তাহলে আমি শুধুমাত্র ওটাকে দেখেই আমি অ্যানালাইজ করতে পারবো ঢুকেছে কি ঢোকেনি. তাহলে এই জিনটা ধরে নিচ্ছি দিস ইজ মাই জিন এ, এই জিনটার ফাংশন হচ্ছে, ধরে নিচ্ছি এই জিনটার ফাংশন হচ্ছে প্রোটিন এ তৈরি করা. এটা জিন এ, এটার ফাংশন হচ্ছে প্রোটিন এ তৈরি করা. যেই মুহূর্তে আমি এখানে ট্রান্সপোজন দিলাম, তাহলে ট্রান্সপোজনটা যেই ঢুকলো, তখন দেখছি আমি প্রোটিন এটা কিছুতেই তৈরি হচ্ছে না. তার মানে যখন প্রোটিন এ তৈরি হচ্ছে না, দের ইজ আ লস অফ ফাংশন. তার মানে আমি কনফার্ম হয়ে যাচ্ছি, তার মানে নিশ্চয়ই এখানে ট্রান্সপোজনটা ঢুকেছে, যার জন্য প্রোটিন এটা তৈরি হয়নি. কিন্তু ধরে নিচ্ছে এখানে আমার এটা জিন এ, এখানে আমি ট্রান্সপোজন ঢোকালাম, কিন্তু কোনোভাবে আমার মিস হয়ে গেছে, ট্রান্সপোজনটা এখানে ঢোকেনি. তখন আমি এটাকে অ্যানালাইজ করলাম, অ্যানালাইজ করে দেখলাম যে এ যেরকম জিন, সে এ প্রোটিন যেরকম তৈরি হয় সেরকমই তৈরি হচ্ছে, সেরকম অ্যামাউন্টেই তৈরি হচ্ছে. তার মানে নিশ্চয়ই ট্রান্সপোজনটা ঢুকতে পারিনি, কারণ এখানে কোনো গেইন অফ ফাংশনও হয়নি, লস অফ ফাংশনও হয়নি. তাহলে আমি শুধুমাত্র ওর ফাংশন অ্যানালিসিস করে বলতে পারবো যে ট্রান্সপোজনটা ঢুকেছে কি ঢোকেনি. তাহলে এটা আমাকে কি করতে হেল্প করবে না, স্ক্রিন করতে হেল্প করবে যে কোন কোন ডিএনএর মধ্যে ট্রান্সপোজনটা ঢুকেছে কিংবা কোন কোন ডিএনএর মধ্যে ট্রান্সপোজনটা ঢোকেনি. এবং এই স্ক্রিনিংটা পসিবল হয় বলেই কিন্তু ট্রান্সপোজনটা ইউজ করা হয়. তাহলে আমি যদি ট্রান্সপোজনটা ঢুকিয়ে ফলো করতে চাইছি, এই এতগুলো ডিএনএ এটার মধ্যে ধরে নিচ্ছি আমি যেটাকে ফলো করতে চাই, এরকম এতগুলো ডিএনএ ফ্র্যাগমেন্ট আছে, আমি এখানে ট্রান্সপোজন দিলাম, আমি ধরে নিচ্ছি যে শুধুমাত্র এই দুটোর মধ্যে ঢুকেছে, ট্রান্সপোজনটা ঢুকেছে. তাহলে আমি এটাকে স্ক্রিন করব কি করে না, আমি এগুলোর ফাংশনাল অ্যানালিসিস করব, যেখানে দেখবো যে কোনো রকম ফাংশন চেঞ্জ হয়নি, তার মানে ওখানে কোনো মানে আইদার লস অফ ফাংশন কিংবা গেন অফ ফাংশন কোথাও হয়নি, তার মানে ওখানে ট্রান্সপোজনগুলো ঢোকেনি.
আর যেখানে দেখবো দের ইজ আ লস অফ ফাংশন অর গেইন অফ ফাংশন সেখানে ট্রান্সপোজনগুলো ঢুকেছে, এবং সেগুলোকে আমি আলটিমেটলি স্ক্রিন করে সেগুলোকে দিয়েই আমি ফলো করব বা ফার্দার অ্যানালিসিস করব। তাহলে এই জন্য যেহেতু এই গেইন অ্যান্ড লস ফাংশনটা আছে, তাই জন্য ট্রান্সপোজন আরও ইউজ করা হয় এবং ইটস ইজি ফর স্ক্রিনিং। আচ্ছা, এটা চলে গেল আমার ট্রান্সপোজন ট্যাগিং। পরেরটা চলে যাচ্ছি টিডিএনএ ট্যাগিং। টিডিএনএ আমরা জানি এটা অ্যাগ্রোব্যাকটেরিয়াম থেকে তৈরি হয়। টিডিএনএ অফ অ্যাগ্রোব্যাকটেরিয়াম ইজ জেনারেলি ইউজড অ্যাজ আ ভেক্টর ফর জিন ট্রান্সফরমেশন, মানে ক্লোনিং এর কাজে, জিন ট্রান্সফর্ম করার কাজে কিন্তু টিডিএনএটা ভীষণ ইউজ করা হয়। ইটস সিকোয়েন্সিং নোন অ্যান্ড দ্যাটস ওয়াই ইট ক্যান বি ইউজড অ্যাজ আ ট্যাগ। তাহলে এটারও টিডিএনএ একদম সেম, যেরকমভাবে আমরা ট্রান্সপোজন ট্যাগিং ইউজ করছি, আমরা টিডিএনএ ট্যাগিংও সেভাবে ইউজ করছি। যেহেতু আমরা টিডিএনএ সিকোয়েন্সটা জানি, সেই টিডিএনএটাকে যদি আমি ইনকর্পোরেট করে দিই, এই টিডিএনএ ইনকর্পোরেট করে গেল, তাহলে এই টিডিএনএটা আমার এটা ধরে নিচ্ছি টার্গেট জিন, এই টার্গেট জিনের আগে ধরে নিচ্ছি টিডিএনএটা ইনকর্পোরেট করে গেল। এই ইনকর্পোরেশনের পরে আমি এই টিডিএনএটাকে ধরে বাকি টার্গেট জিনের ব্যাপারে সব খবর পেয়ে যাচ্ছি, খবরাখবর পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে টিডিএনএ ট্যাগিং। এখানেও ইনসার্শন অফ টিডিএনএ টার্গেট ক্যান রেজাল্ট ইন গেইন অর লস অফ ফাংশন অফ টার্গেট জিন which will confirm the entry of tDNA, that is it screens the phenotype। এখানেও তাই, এখানে যদি আমার টার্গেট জিন হয়, সেই টার্গেট জিনে আমি টিডিএনএটা যেই মাত্র ঢোকালাম, সেই মাত্র ধরে নিচ্ছি এখানে একটা লস অফ ফাংশন হচ্ছে। যদি লস অফ ফাংশন হয়, আমি কনফার্ম হয়ে যাচ্ছি যে টিডিএনএটা নিশ্চয়ই ঢুকেছে। তাহলে আমি এটাকে স্ক্রিন করছি, স্ক্রিন করে এই ডিএনএটাকে ট্যাগ হিসেবে ইউজ করে আমি বাকি এটার সাথে যেটা লেগে আছে, যে ডিএনএ ফ্র্যাগমেন্টটা লেগে আছে, তার ব্যাপারে আমি সব খবরাখবর পেয়ে যাচ্ছি, তার যা যা জানবার ইচ্ছা তাই পেয়ে যাচ্ছি। এবার কোয়েশ্চেনটা হচ্ছে যে ট্রান্সপোজন ট্যাগিং আর টিডিএনএ ট্যাগিংটা একই টাইপের হচ্ছে, তাহলে আমি টিডিএনএটা ইউজ করবো কেন যখন আমার ট্রান্সপোজন দিয়ে কাজ হয়ে যাচ্ছে? তাহলে এটার অনেক রিজন আছে। ফার্স্ট রিজন হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোজন ডু নট এক্সিস্ট ইন অল স্পিসিস। সব জায়গায় কিন্তু ট্রান্সপোজন কাজ করে না, সব জায়গায় ট্রান্সপোজন থাকেও না, সব জায়গায় ট্রান্সপোজন কাজ করে না। সেক্ষেত্রে আমার টিডিএনএটাই ওখানে ইউজ করতে হবে, ট্রান্সপোজন আমি ইউজ করতে পারবো না। টিডিএনএ ইজ সিম্পলার দ্যান ট্রান্সপোজন। কেন সিম্পলার দ্যান ট্রান্সপোজন? টিডিএনএটা আমি ইজিলি রেস্ট্রিকশন সাইট এই টিডিএনএর মধ্যে ইনকর্পোরেট করতে পারবো। সেই টিডিএনএটাকে আমি একদম ঠিক কোথায় আমি চাই টার্গেটের কোন জায়গায় যাবে, সেখানে একটা রেস্ট্রিকশন সাইটে কেটে আমি ঠিক ওইখানেই ঢোকাতে পারবো। তো আমার এই সব অনেক সুবিধা আছে টিডিএনএ ইউজ করাতে, তাই টিডিএনএ আমার অনেক বেশি সিম্পলার টু ইউজ দ্যান ট্রান্সপোজন। তারপরে ইনসার্শন মেইনলি অকার্স ইন ট্রান্সক্রিপশন এরিয়া। ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ এরিয়া হবে, ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ এরিয়া। তার মানে কি, আমি তো জেনারেলি লোকেরা, মানে খুব কম লোকেরা আছে হেটেরোক্রোম্যাটিন নিয়ে কাজ করে প্রচুর লোকেরা, কিন্তু আমি যদি যেটা ইউক্রোম্যাটিন, যেখান থেকে ট্রান্সক্রিপশন হয় বা ট্রান্সলেশন হয়, সেটার ব্যাপারে যদি আমি বেশি খবরাখবর জানতে চাই, তাহলে টিডিএনএ দেখা যায় ওইখানগুলোতেই বেশি ইনসার্টেড হয়, তার জন্য সেটা খুব ইউজ হয়, সেটা ভীষণ মানে ইউজফুল ফর দ্য অ্যাজ আ ট্যাগ। তাই জন্য টিডিএনএকে আমরা ভীষণ রকম, তো বেশি সিম্পল, বেশি ওয়াইডলি পাওয়া যায়, বেশি ওয়াইডলি রাদার ইউজ করা যায়, তখন এই জন্য আমরা টিডিএনএটা বেশি ইউজ করা হয় অ্যাজ কম্পেয়ার টু ট্রান্সপোজন ট্যাগিং। আচ্ছা, এরপরে আমার লাস্ট চলে আসছে, সেটা হচ্ছে আমার এপিটোপ ট্যাগিং। এপিটোপটা কি জিনিস? যারা মানে জানে তারা ভালো কথা, তাও আমি বলে দিচ্ছি যে এপিটোপটা কি জিনিস। এপিটোপ ইজ দ্য রিজিয়ন অফ অ্যান অ্যান্টিজেন। অ্যান্টিজেনটা কি? ইটস আ ফরেন প্রোটিন দ্যাট ইজ রেকগনাইজড বাই দ্য অ্যান্টিবডি। খুব ইজিলি আমি যদি বলে নিই, এটা আমার যদি হিউম্যান বডি ধরি, এখানে যদি আমি একটা কোনো ফরেন বডি বা ফরেন প্রোটিন বা যাই হোক একটা ফরেন কিছু দিলাম, যেই মুহূর্তে এই ফরেন জিনিসটা দিলাম, তখন আমার বডি কি করবে? এই ফরেন অ্যান্টিজেনটার আগেনস্টে, এই ফরেন বডিটাকে অ্যান্টিজেন বলা হয়, এই ফরেন বডিটার আগেনস্টে অ্যান্টিবডি তৈরি করবে, যেটা এই ফরেন বডিটা বা অ্যান্টিজেনটাকে নিউট্রালাইজ করবে বা নষ্ট করবে। তাহলে এই অ্যান্টিজেনের আগেনস্টে এই যে অ্যান্টিবডিটা আমার বডি তৈরি হচ্ছে, সেই অ্যান্টিবডিটা গিয়ে অ্যান্টিজেনের সাথে বাইন্ড করছে, বাইন্ড গিয়ে সেটা নষ্ট, নিউট্রালাইজেশন হয়ে যাচ্ছে। তার মানে এই যে অ্যান্টিবডি আর অ্যান্টিজেন বাইন্ডিং যেটা, সেটা মারাত্মক স্পেসিফিক। এই যেহেতু এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির বাইন্ডিংটা এত স্পেসিফিক, তাই জন্য কিন্তু সায়েন্টিস্টরা এটাকে ইউজ করেছে, যাতে এই স্পেসিফিসিটিটাকে ইউজ করেছে ফর মলিকিউলার ট্যাগিং। কি করে মলিকিউলার ট্যাগ করছে, এটার একটা এক্সাম্পল আমি দিচ্ছি। এই ধরে নিচ্ছি আমার একটা প্রোটিন,
আমার এই প্রোটিনটার ব্যাপারে আমি, এটা সেল, এটা নিউক্লিয়াস, এখানে একটা প্রোটিন আছে, আমি এই প্রোটিনটাকে ফলো করতে চাই। তাহলে এই প্রোটিনটাকে ফলো করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে এই প্রোটিনটাকে আগে আইসোলেট করতে হবে। কত বড় প্রোটোকল দেখো, এটাকে আমাকে আগে আইসোলেট করতে হবে। আইসোলেট করার পরে আমি যদি এটা স্পেসিফিসিটিটা ইউজ করি, এটাকে আমি এই প্রোটিনটাকে আমি আগে আইসোলেট করলাম। আইসোলেট করে এটা কোনো একটা অ্যানিমাল বডিতে ঢোকালাম। অ্যান্টিবডি তো আর আমরা তৈরি করতে পারি না, অ্যান্টিবডি একমাত্র আমাদের হিউম্যান অ্যানিমাল বডি তৈরি করতে পারে। ধরে নিচ্ছে একটা মাইস আছে, আমি তাহলে এখান থেকে এই প্রোটিনটাকে আইসোলেট করলাম, এই প্রোটিনটা আমি মাইসের মধ্যে বা শিপের মধ্যে ইনজেক্ট করলাম। যেই মুহূর্তে এই প্রোটিনটা আমি মাইসে ইনজেক্ট করলাম, যেহেতু এটা ফরেন প্রোটিন, তাহলে মাইস কি করবে? এর আগেনস্টে স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি করবে। আমি কি করব? আমি এই স্পেসিফিক অ্যান্টিবডিগুলোকে করব, কি বলে, এবার এর থেকে আমি বেসিক্যালি ব্লাড স্যাম্পল বা সিরাম স্যাম্পল নিয়ে নেব, নিয়ে এই স্পেসিফিক অ্যান্টিবডিগুলোকে আবার আইসোলেট করব। আইসোলেট করার পরে কি করব? ভালো করে শোনো এখানে, এই আমি আইসোলেট করলাম, আইসোলেট করার পরে এই আমার অ্যান্টিবডি ধরে নিচ্ছি, এই অ্যান্টিবডির এগেনস্টে আমি প্রত্যেকটা আইসোলেটেড অ্যান্টিবডির সাথে একটা ফ্লুরেসেন্ট ট্যাগ লাগালাম। ফ্লুরেসেন্ট ট্যাগ লাগালো কেন? কারণ আমি ফ্লুরেসেন্ট ডাইটাকে দেখতে পাবো চোখে, আমি এমনি কোনো জিনিস চোখে দেখতে পাই না। যে মুহূর্তে আমি এখানে ফ্লুরেসেন্ট একটা ট্যাগ লাগালাম, তাহলে আমি তখন এটা দেখতে পেলাম। এবার আমি অ্যান্টিবডি আইসোলেট করে ফেলেছি, ওর ওপরে আমি একটা ফ্লুরেসেন্ট ট্যাগ লাগিয়ে ফেলেছি। এখন গিয়ে আমি কি করলাম? এই অ্যান্টিবডি, যেটা এই প্রোটিনটার এগেনস্টে স্পেসিফিক, এই অ্যান্টিবডিটা আমি এই সেলের মধ্যে দিয়ে দিলাম। যখন আমি, এই তো একটা সেল থাকবে না, কালচারে অনেক সেল থাকবে, এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দেওয়ার পরে কি হবে? যেহেতু অ্যান্টিবডি স্পেসিফিক টু দিস প্রোটিন, তাহলে এই অ্যান্টিবডিটা গিয়ে এই প্রোটিনে বেসিক্যালি লেগে যাবে, আর এর মধ্যে বাইন্ড করে যাবে, আর এর মধ্যে একটা ফ্লুরেসেন্ট লেবেল আছে। এবার এটাকে আমি কালচারটা হতে দেব, এবং ধরো আমি 24 আওয়ার্সে একটু তুললাম, 48 আওয়ার্সে একটু বার করলাম, 72 আওয়ার্সে একবার করে এই সেলটা বার করলাম। বার করে কি করলাম? আমি এটা মাইক্রোস্কোপের তলায় দেখলাম। এবার যেহেতু এটা ফ্লুরেসেন্ট লেভেল, তাই জন্য আমি এই প্রোটিনটাকে দেখতে পাবো। যদি আমি ফ্লুরেসেন্ট মাইক্রোস্কোপ ইউজ করি, আমি এই প্রোটিনটাকে দেখতে পাবো। তাহলে আমি যখন মাইক্রোস্কোপের তলায় দেখছি, তখন দেখছি ইনিশিয়ালি ফ্লুরেসেন্ট যে ট্যাগটা, সেটা আমাকে এইখানে ফ্লুরেসেন্স দেখাচ্ছে, তারপরে এখানে 24 আওয়ার্সে এখানে ফ্লুরেসেন্স দেখাচ্ছে। যখন আমি 48 আওয়ার্স মানে পরের দিন দেখছি, তখন আমি দেখছি এখানে প্রোটিনটা চলে এসছে। তারপরে দেখছি আমি এখানে মাইটোকন্ড্রিয়ার ভেতর প্রোটিনটা চলে গেছে। তাহলে আমি কি করছি? যেহেতু এটা ফ্লুরেসেন্টলি লেভেলড, আমি একটা ফ্লুরেসেন্ট মাইক্রোস্কোপে এই প্রোটিনটা যে যাচ্ছে, বেরোচ্ছে অ্যাট ডিফারেন্ট আওয়ার্স, সেটা আমি সুন্দর করে দেখতে পাচ্ছি। তাই জন্য এই যে সুন্দর করে দেখতে পাচ্ছি, তাহলে আমি এই প্রোটিনটার ব্যাপারে খবর জানতে পারছি, বা প্রোটিনটা কোথায় লোকালাইজ করছে বা কি করছে, সেগুলো সব খবর পেয়ে যাচ্ছি। এটা একটা এক্সাম্পল হিসেবে বলছি। তাহলে এই প্রোটিনটার ব্যাপারে আমাকে খবর নেওয়ার জন্য কত কি